17 এপ্রিল 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ঘটে এমন একটি ঘটনা, যে ঘটনার কারণে পুরো দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হয়। সন্ধ্যা 7:45। ছাত্রদের চোখে পড়ে একটা অচেনা মানুষ, যে কিনা উদ্দেশ্যহীনভাবে হলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ছাত্ররা সেই মানুষটিকে মোবাইল চোর ভেবে আটক করে, আর প্রায় 4 ঘন্টা পর তারা তাকে পুলিশের মাধ্যমে হাসপাতালে নেয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেদিন ছাত্ররা জানতো না এই লোকটা আসলে চোর নয়, সে আসলে একজন পাগল, মানসিক ভারসাম্যহীন। সে খাবারের সন্ধানে সেদিন হলে ঢুকেছিল, কিন্তু সে আর বেঁচে ফেরেনি। এই 4 ঘন্টার প্রতিটা মুহূর্ত আপনাকে কেঁপে ওঠাবে, যার প্রতিটা দৃশ্য আপনার বিবেককে নাড়িয়ে দেবে। কেন আমরা এতটা অমানবিক হতে পারি? সেই রাতে আসলে কি ঘটেছিল, আর কেনই বা সেই অচেনা মানুষটি হাসপাতালে মারা গেল? কি এমন করা হয়েছিল তার সাথে? চলুন সেটাই খুঁটিয়ে দেখার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। এই ভয়ঙ্কর ঘটনার সূত্রপাত হয় দুপুরের দিকে। প্রতিদিনের মতোই বিকেল 3টা নাগাদ ছাত্ররা মাঠে ক্রিকেট খেলছিল। ফোন পকেটে নিয়ে খেলা করা একটু কষ্টকর, তাই তারা ফোন আর মানিব্যাগ একটি ব্যাগে করে পাশেই রেখে দেয়। কিন্তু খেলা শেষ করে যখন ব্যাগটা নিতে যায়, তখন সেই ব্যাগটা আর খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ ব্যাগটা চুরি হয়ে গেছে। ছাত্ররা বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে চোর পালিয়ে গেছে। বিকেলের খুশিটা যেন এক মুহূর্তে নষ্ট হয়ে গেল। বিকেল গড়িয়ে রাত নেমে আসে। সেদিন রাতে আর একটা খেলা ছিল, ফুটবল। মাঠের আলোয় সবাই ব্যস্ত। মাঠের বাইরে থাকা কিছু কিছু ছাত্রের চোখে পড়ে হলের ভিতর একটা অচেনা মানুষ উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছে। কেউ তাকে চিনে না। ছাত্ররা ভেবে নেয় এটাই হয়তো সেই চোর, যে কিনা দুপুরে ফোন আর মানিব্যাগ নিয়ে পালিয়ে গেছে। ছাত্ররা তাকে জিজ্ঞাসাবাদ করে সে এখানে কি করছে আর কেন এসেছে। তার মুখ থেকে কোনো কিছুই বের হচ্ছে না, কারণ সে যে ক্ষুধার জ্বালায় ফ্রি খাবারের আশায় এখানে এসেছে, সেটা সে লজ্জার কারণে কোনোভাবেই বলতে পারছে না। সে আমতা আমতা করে কথা বলায় ছাত্রদের সন্দেহের নজরটা আরো তীক্ষ্ণ হয়। তারা তাকে ফোন আর মানিব্যাগের কথা বলে, কিন্তু তুফাজ্জল এসবের কিছুই জানে না। সে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আমি এসবের কিছুই জানি না। কিন্তু ছাত্ররা এটা মানতে নারাজ। স্বীকার না করার কারণে প্রথমে তারা কয়েকটা থাপ্পড় দেয়, কিন্তু তার বক্তব্য কোনোভাবেই পাল্টানো যায় না, কারণ সে আসলে চুরিটা করেইনি। চোর ধরার খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। মিনিট 10 মধ্যে সবাই আসতে থাকে চোর দেখার জন্য। যাদের ব্যাগ হারিয়েছে তারা তো এমনিতেই রেগে আছে, আর বাকিরা ভয় দেখিয়ে স্বীকার করানোর চেষ্টা করে, কিন্তু তারাও ব্যর্থ হয়। সবাই একসাথে চাপ সৃষ্টি করে। মানুষের রাগ আর চোর পেটানোর আগ্রহ মিলে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। ছাত্রদের মধ্যে শুধু একটাই ভাবনা, যে কোনো কিছুর বিনিময়ে তাদের ফোন আর মানি ব্যাগ চাই। তুফাজ্জল যে চুরি করেছে তারও কোনো প্রমাণ নেই, জাস্ট সন্দেহের বশেই তারা তার সাথে অমানবিক আচরণ শুরু করে। এভাবেই শুরু হয় 4 ঘন্টার সেই ভয়ঙ্কর সময়। তুফাজ্জলের চারপাশে প্রায় 50 থেকে 60 জন মানুষ দাঁড়িয়ে তামাশা দেখতেছে। তাদের চোখে শুধুই রাগ। শুরু হয় নির্যাতন। তুফাজ্জল কেবল চিৎকার করে বলছে, আমি কিচ্ছু জানি না, আমি চুরি করিনি। কিন্তু তুফাজ্জলের কথা কারো কানেই যাচ্ছে না। কেউ বোঝার চেষ্টা করছে না সে আসলে চোর না। কোমরের বেল্ট, খেলার স্টাম্প, যে যা কিছু পাচ্ছে তাই দিয়ে তুফাজ্জলের শরীরে আঘাত করছে। মাইরের চোটে তুফাজ্জল অজ্ঞান হয়ে যায়। তখনও ছাত্ররা থামে না। তাদের মনে শুধু একটাই চিন্তা, ফোন আর মানিব্যাগ ফেরত চাই। জ্ঞান ফেরার পর তুফাজ্জলের কাছে তার গ্যাংয়ের নাম্বার চাওয়া হয়, কিন্তু বাস্তবে তুফাজ্জলের কোনো গ্যাং ছিল না, তাই সে দিতে পারে না। কিন্তু ছাত্ররা এই বিষয়টা মানতে নারাজ যে তার কোনো গ্যাং নেই। আবার শুরু হয় নির্যাতন। এবার তুফাজ্জল বাধ্য হয়ে তার কিছু আত্মীয়র নাম্বার দেয়। ছাত্ররা একে একে সবার কাছে ফোন দেয়, কিন্তু ফোনের ওপাশ থেকে সবার বক্তব্য একই রকম, সে কোনো চোর নয়, সে আসলে মানসিক ভারসাম্যহীন পাগল। কিন্তু ছাত্ররা এই বিষয়টা কোনোভাবেই মেনে নিচ্ছিল না। তারা মনে করে এতগুলো নাম্বার সে মুখস্থ দিল আর সবাই বলছে সে পাগল, সেটা কোনোভাবেই সম্ভব না। তাদের সাথে কথা বলার শেষে তারা আরো জোরে জোরে মারতে শুরু করে। তুফাজ্জলের পুরো শরীর দিয়ে রক্ত বের হতে থাকে। তুফাজ্জল শুধু চিৎকার করছে আর বলছে, ভাই আমি কিচ্ছু জানি না, আপনারা একটু দয়া করেন। কিন্তু কেউই থামে না। এমন সময় তুফাজ্জল আবার অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর ছাত্ররা হেসে বলে, দেখ জ্ঞান ফিরলো, এবার মজা শুরু। তুফাজ্জল চিৎকার করছে, ভাই দয়া করো, আমি কিচ্ছু জানি না। কিন্তু তার কথায় কেউ কান দিচ্ছে না। এক পর্যায়ে সে বলে দেয়, আমি খাবারের খোঁজে এখানে আসছি, আর আপনারা আমাকে এভাবে মারলেন। খাবারের কথা শুনে ছাত্ররা তুফাজ্জলকে ক্যান্টিনে নিয়ে যায়। ছাত্ররা তাকে খুব সুন্দরভাবে খাবার পরিবেশন করে। মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য তারা ফেরেশতা হয়ে গেছে। তুফাজ্জল চুপচাপ বসে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়ার সময় তুফাজ্জল হাসি খুশি ছিল। সে এটাও বলে যে খাবারটা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে।
এদিকে ছাত্ররা ফিসফাস করছে, কেউ বলছে এত মায়ের খাওয়ার পরও সে খাবার খাচ্ছে, সে যে মানসিক ভারসাম্যহীন এটাও তার একটা প্রমাণ। কিন্তু ছাত্ররা সেদিন কিছুই বোঝেনি। খাবার শেষ হলে তাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। গেস্ট রুমে নিয়ে যাওয়ার পর আবারও শুরু হয় নির্যাতন। একজন ছাত্র তুফাজ্জলের প্রাইভেট পার্টে স্টাম্প দিয়ে জোরে জোরে আঘাত করতে থাকে, কেউ বুট জুতো দিয়ে তার হাতের আঙ্গুলের উপর পাড়াতে থাকে। তুফাজ্জল চিৎকার করে, ভাই দয়া করে আমাকে মেরো না, আমি কিচ্ছু জানি না। কিন্তু কেউ শুনছে না তার কথা। ছাত্রদের চোখে শুধু রক্ত, শুধুই আগ্রহ, শুধু ব্যথা দেখে আনন্দ। তুফাজ্জল বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এমন নয় যে তাকে এক দফা মারা হয়েছে, 4 ঘন্টায় কয়েক দফায় তাকে মারা হয়েছে। এভাবে মারার পর একজন শিক্ষক এসে বলে, আর কত, অনেক তো মারলে, এবার পুলিশে দাও, এভাবে মারলে মরে যাবে। কথাটা বলার সময় তার গলাও কাঁপছিল। ছাত্ররা তখন একটু শান্ত হয়, কেউ বলে ঠিক আছে আর না, এবার পুলিশে দেই। তোফাজ্জল তখন প্রায় নিথর, চোখ খোলা, কিন্তু শরীর নড়ছে না। ছাত্ররা তাকে ধরে নিয়ে যায় থানার দিকে। পুলিশ তাকে দেখে বলে, এভাবে রাখা যাবে না, আগে হাসপাতালে নিয়ে যান। পুলিশ আর কয়েকজন ছাত্র মিলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ভেতর ঢোকানো হয়। ডাক্তার এসে দ্রুত চেক করে বলে, অনেক দেরি হয়ে গেছে, সে আর বেঁচে নেই। এই কথা শোনার সাথে সাথে হাসপাতালের পরিবেশ বদলাতে শুরু করে। একজন একজন করে হাসপাতাল থেকে সরে যেতে শুরু করে। যারা কিছুক্ষণ আগেও ভিড় করেছিল তারা হঠাৎ করে উধাও হয়ে যায়। কিন্তু এখন একটা প্রশ্ন সামনে আসে, এই 4 ঘন্টায় কি পুলিশ কিছুই জানতো না? জানতো, কিন্তু তখন ছাত্ররা তাকে ছাড়েনি। পুলিশ জোর করেও তাকে নিতে পারেনি, কারণ হলের ভেতর তখন আইন না, চলছিল ছাত্রদের বিচার। এই ঘটনার পর পুরো দেশ প্রশ্ন তোলে, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ 4 ঘন্টা যাবত ছাত্রদের হাতে মার খায় আর কেউ তাদের থামাতে পারে না। আজ হয়তো তুফাজ্জল নেই, কিন্তু প্রশ্নগুলো রয়ে গেছে। ভুলটা কার? যারা মেরেছে, নাকি যারা চুপ করে দেখেছে, নাকি এমন একটা সমাজ যেখানে সন্দেহ হলেই মানুষ আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়? এভাবে 4 ঘন্টা কেটে গেল। এক নিঃশব্দ নিরীহ মানুষ তুফাজ্জল আর বেঁচে নেই। ছাত্ররা নিজেরা নিয়েছে বিচার, নিজেরা নিয়েছে ক্ষমতা, আর দেশবাসী চুপচাপ দাঁড়িয়ে দেখতেছে। এই ভয়াবহ ঘটনার পর স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, তুফাজ্জল হত্যার বিচার কি আদৌ হবে, নাকি এই ঘটনা সময়ের সাথে সাথে চাপা পড়ে যাবে? ঘটনার কিছুদিনের মধ্যেই বিষয়টি নিয়ে দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ একটাই কথা বলতে থাকে, যদি ছাত্রদের হাতেই মানুষ খুন হয় তাহলে তার দায় নেবে কে? এই চাপের মুখেই শেষ পর্যন্ত একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করা হয় শাহবাগ থানায়। এখানে স্পষ্টভাবে বলা হয়, এটি কোনো সাধারণ মারধরের ঘটনা নয়, এটি সরাসরি মার্ডার কেস। তদন্তের দায়িত্ব পায় পিবিআই। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, মোবাইল ভিডিও সবকিছু খুঁটিনাটি দেখা শুরু হয়। দীর্ঘ তদন্তের পর পিবিআই জানায়, এই ঘটনায় মোট 28 জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কারো বিরুদ্ধে সরাসরি মারধরের অভিযোগ, কারো বিরুদ্ধে উস্কানি দেওয়া, আর কারো বিরুদ্ধে পুরো ঘটনার সময় উপস্থিত থেকেও বাধা না দেওয়ার অভিযোগ আনা হয়। এই 28 জনের মধ্যে কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করে। গ্রেফতারের পর তাদের আদালতে হাজির করা হয়। এদের মধ্যে কিছু আসামি আদালতে জবানবন্দি দেয়, আর আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। তবে এখানে গল্প শেষ নয়। এই মামলার বড় একটা অংশ আসামি এখনো পলাতক, মানে তারা এখনো ধরায় পড়েনি। এদিকে আদালত মনে করে প্রথম দফার তদন্তে কিছু কিছু বিষয় পরিষ্কার হয়নি। এই কারণেই আদালত আবারও পুনরায় তদন্তর নির্দেশ দেয়, মানে তদন্ত আরো গভীরভাবে চলতে থাকে। কে কি করেছে, কে কতটা দায়ী, সেটা আলাদা করে বের করার চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মামলার চূড়ান্ত রায় এখনো হয়নি। এখনো কোনো আসামির চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়নি। মামলাটি বর্তমানে পুরোপুরি বিচারাধীন। অর্থাৎ সহজ ভাষায় বললে, হ্যাঁ মামলা হয়েছে, অভিযুক্তদের নাম বের করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে, কিন্তু ন্যায় বিচারের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি।